2008 সালের পরে যতগুলো তিনটা নির্বাচন হয়েছে, হ্যাঁ, কেউ কি হাসিনা সরকারকে অসাংবিধানিক বলতে পেরেছে? অসাংবিধানিক বলতে পারেনি, কিন্তু এই সরকারটা অনৈতিক ছিল। যে 350 এমপি একটা টোটাল সরকার দেশ থেকে পালিয়ে গেছে। এত বড় গণ অভ্যুত্থান 71 সালের পরে আর হয়নি। বাংলাদেশের ইতিহাসটা তো আসলে প্রতারিত হওয়ার ইতিহাস। এই জায়গার মানুষ অনেক দুঃখী, জীবন দেয়, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মনে হয় এই বুঝি পরিবর্তন হবে, কিন্তু আলটিমেটলি কিছু হয় না। ভোটের মাধ্যমে কি মানুষ তার সমস্ত অধিকার ফিরে পাবে কিনা, কি মনে করছেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ ডিলেমা। কারণ হচ্ছে যে দেখেন, 71 আমি 47 থেকে বাদ দিলাম, 71 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, আসলে তো বাংলাদেশে অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থায় আমরা কি সেই ব্রিটিশ পাকিস্তানি আমলের কি মৌলিক কোনো পরিবর্তন আমরা দেখতে পাই? ভোটের মাধ্যমে তো অনেকগুলো সরকার হয়েছে। যেমন আপনি দেখেন, একটা ডিলেমা আছে, সেটা হচ্ছে 2008 সালের পরে যতগুলো তিনটা নির্বাচন হয়েছে, হ্যাঁ, কেউ কি হাসিনা সরকারকে অসাংবিধানিক বলতে পেরেছে? অসাংবিধানিক বলতে পারেনি, কিন্তু এই সরকারটা অনৈতিক ছিল। তার মানে এই যে ডিলেমাটা, যে সরকার মানে স্বয়ং সংবিধান আপনাকে পারমিট করছে যে আপনি রাতের ভোট করবেন, স্বয়ং সংবিধান আপনাকে পারমিট করছে যে আপনি ভোট কেন্দ্র, সংবিধানের কোথায় লেখা আছে রাতের ভোট করার কথা? না, এটা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে তারা বলছে। আপনি দেখেন 2014 সালের যে নির্বাচনটা ছিল, সেই নির্বাচনে শেখ হাসিনা, আপনাদের স্পষ্ট মনে আছে যে শেখ হাসিনা বলেছিলেন যে এটা হচ্ছে একটা নিয়ম রক্ষার নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, 3 মাস পরে আরেকটা নির্বাচন হবে। 3 মাস পরে গিয়ে তিনি বলেছেন যে এটা তো সাংবিধানিক নির্বাচন, সাংবিধানিক সরকার, আমার তো আর ইলেকশন দেওয়ার দরকার নাই। 2018 সালে আবার ভিন্ন মডেলে। তার মানে কি, যে সাংবিধানিক আইনের মধ্যেই সেই ভূতটা আছে। এই কারণেই আমরা বলি যে সাংবিধানিক সংস্কার দরকার। এই সংস্কারের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদের মাথাচাড়া দিয়ে ওঠার যে রাস্তাগুলো, সেগুলো আসলে বন্ধ করা দরকার। সেগুলো বন্ধ না করলে আসলে একটি নির্বাচন হবে, কিন্তু ধারাবাহিকভাবে 10-15 বছর পর পর যে একটা আপরাইজিং হয় এবং সাধারণ মানুষ জীবন দেয়, এরপরে আমাদের সামনে আবার একটা চিত্র যারা মোরসালিন বারবার এই সংস্কারের কথা কিন্তু এনসিপির মুখ থেকে সব থেকে বেশি শোনা যাচ্ছে। এই 10 মাসের সংস্কারের কতটুকু এগোলো, কতটুকু দেখলেন? সেই বিষয়েই আমরা বারবার বলছি যে সংস্কারের একটা রোডম্যাপ আসলে সরকারের দেয়া দরকার, এবং সরকারের এই বিষয়ে জবাবদিহিতা দরকার। নির্বাচন নিয়ে আমরা যেই পরিমাণ আলোচনা শুনছি, হ্যাঁ, নির্বাচন অবশ্যই দরকার, সেটা ডিসেম্বরে হোক, আগামী মাসে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে সংস্কারটা কিভাবে হবে, কতটুকু হবে। কারণ তারা তো আসলে 91 সালে একটা রূপরেখা দেখেছিলাম, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। এই কারণেই আমরা বলছি যে বর্তমান সরকারের আমলেই আসলে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হয়ে যেতে হবে। কারণ পরবর্তীতে তো আসলে আমরা, জনগণ তো অনেক সময় দেখেছে যে প্রতিশ্রুতি আসলে বাস্তবায়িত হয়নি। ফলে আমরা যেটা বলছি যে আসলে, কিন্তু রফি সিকদার বলছেন যে ক্ষমতায় গেলে তারা পরের সংসদ পাশ করবে। এটা তো হ্যাঁ, এটা পরের সংসদ পাশ করবে, কিন্তু আমরা যেটা বলছি যে পরবর্তীতে যাতে কোনো অনিশ্চয়তা না থাকে, সেই প্রক্রিয়াটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকেই প্রতিষ্ঠা করে যেতে হবে। নইলে আমাদের এই যে প্রাতিষ্ঠানিক যে এই সুযোগটা, এই 50 বছর পরে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, আপনি ভাবতে পারেন যে 350 এমপি একটা টোটাল সরকার দেশ থেকে পালিয়ে গেছে। এত বড় গণঅভ্যুত্থান 71 সালের পরে আর হয়নি। ফলে এই সুযোগটাকে যদি কাজে লাগানো না যায়, তাহলে একটা গোটা প্রজন্মের সাথে প্রতারণা করা হবে। ফলে আমরা চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন সময়ে সংস্কারের সুনির্দিষ্ট এই প্রক্রিয়াটা শেষ করে গেলে আমাদের এই শহীদদের সাথে, আহতদের সাথে সুবিচার করা। তাহলে বাধাগুলো কোথায়? এই বাধাগুলো হচ্ছে এই যে এক্সিস্টিং সিস্টেম, এই যে মানে যেই পুরনো বন্দোবস্ত, এই পুরনো বন্দোবস্তটাই তো আসলে প্রতিটা ধাপে 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 বাধাগ্রস্ত করছে। আপনি দেখেন সচিবালয়ের যে আন্দোলনটা হচ্ছে, ঠিক আছে, অথবা অন্যান্য যে প্রত্যেকটা রাজনৈতিক দলই চাচ্ছে সংস্কার হোক, এবং সংস্কারের পরে কিন্তু একটা নির্বাচন হোক। তাহলে এই সংস্কারের বাধাটা কোথায়? এই বাধাটা একটু খোলামেলাভাবে বলি, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের ইতিহাসটা তো আসলে প্রতারিত হওয়ার ইতিহাস। এই জায়গার মানুষ অনেক দুঃখী, জীবন দেয়, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মনে হয় এই বুঝি পরিবর্তন হবে, কিন্তু আলটিমেটলি কিছু হয় না। ফলে যেটা হয় যে এখানে তারা চিন্তা করে যে সংস্কারটা হবে, কিন্তু আমার রাজনৈতিক যে অস্তিত্বটা, আমার যে সামাজিক যে অস্তিত্বটা, সেটাও যাতে অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, এই ডিলেমাটা হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, তো আমাদের যেহেতু আমাদের নির্বাচনটা আমাদের মুখ্য এজেন্ডা কখনোই ছিল না, এখনো নাই,
আমরা এখনো গণপরিষদ নির্বাচন চাই, যেহেতু আমরা সাংবিধানিক সংস্কার চাই, একটি পার্মানেন্ট সলিউশন চাই। এই কারণে আমাদের কথা হচ্ছে এই যে যেই কারণে 10 বছর 15 বছর পর পর এই দেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ইভেন আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেও মোটা দাগে দুইটা ন্যারেটিভ আছে। একটা হচ্ছে কি পাকিস্তানি ন্যারেটিভ, সেটা হচ্ছে যে ভারতীয় ষড়যন্ত্র ছিল মুক্তিযুদ্ধটা। আরেকটা হচ্ছে ভারতীয় ন্যারেটিভ, যে তারাই আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। কিন্তু মাঝখান দিয়ে এই যে 30 লাখ মানুষ যে শহীদ হলো, সাধারণ মানুষের স্ট্রাগলের জায়গাটা কোথায়?